একটা কথা বলবে না, শুধু শুনবে, কেমন? আমি সব জানতাম। পুপি আমার থেকে কিচ্ছু লুকোয়নি, কিচ্ছু না। আমি যা করেছি সব ভেবে চিন্তে করেছি। বিয়ের অ্যানাউন্সমেন্ট, আংটি বদল, সবটা। তাহলে চন্দ্রশেখর দেব পুপের বিয়ে অন্য কোথাও দিয়ে দিতেন। আমি জানি এটা তোমাদের কাছে একটা বিরাট শখ। আমি তোমাদেরকে সব আস্তে আস্তে বলে দিতাম। আমি সত্যি চাইনি তোমরা খবরটা এভাবে পাও। তোমাদের রাগ হয়েছে, কষ্ট হয়েছে, আমি বুঝি। তাই যতক্ষণ পেরেছিস চুপ করে সবকিছু শুনেছি, সব রাগ প্রকাশ করতে দিয়েছি, কিন্তু আর পাচ্ছি না। তাই তোমরা আর এটা নিয়ে কোনো কথা বলো না, প্লিজ। জানা যাচ্ছে যে সম্ভাবনায় নবীন শিল্পী ঘোড়ার এই অন্তর্ধানের যোগাযোগ আছে বাংলার মন্ডল সাংস্কৃতিক কেন্দ্র সোনার তরীর আধুনিক প্রয়োজনে। এগুলো কমপ্লিট হয়ে গেছে। হুম। আর কি দেবে দাও, বাড়ি নিয়ে যাবো তো। আর দাদা দেখছি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, তার মানে জ্ঞান খুড়া বাবুজি। হ্যাঁ, আরে 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 আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনাকে কি দেবো, চা, কফি না ঠান্ডা? কেমন নাটক করছো বাপিদা? হিসেবগুলো করে এনেছি, বুঝে নাও না। আরে কুড়িবার তোর হিসেব। আরে তুই পেপারে হেডলাইন আজকে, তোকে যদি আজকে খাতির না করি লোকে আমাকে কি বলবে বলতো? কি বলছো, তোমার কথা কিছু বুঝতে পারছি না। হিমা, তুই জানিস না কিছু? দাঁড়া, কি আছে পেপারে? এই দেখ না, দেখলেই বুঝতে পারবি। হ্যাঁ, এতক্ষণে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। কি কি জানা গেল? রামচন্দ্রের বনবাসের কারণটা কি? এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই সম্পর্ক নেই কি রে? সীতার সঙ্গেও না? তাকে যে অশোক বনে রাক্ষস আটকে রেখেছে, তাকে উদ্ধার করা তোরই তো কর্তব্য। কাজের কথা বলো বাপিদা। গুলিমার তোর কাজ। তুই এখন গা ঝাড়া দিলে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে পাবি। এইসব ফালতু কাজ তোকে মানায় বল? সব বাজে কথা বলো না, আমার খেটে খেতে হয়। হ্যাঁ, কাগজওয়ালারা কি লিখলো না লিখলো সেই নিয়ে নাচানাচি করার সময় আমার নেই। কিন্তু তুই যে এত বড় ছুপারস্তম আগে তো বুঝতে পারি নাই। এতক্ষণে সব বুঝতে পারছি। এতক্ষণে সব হিসেব আমার কাছে পরিষ্কার। কেন এত তাড়াতাড়ি বাসা বদল, আর কেনই বা তুই এই বস্তিতে গা ঢাকা দিয়ে রয়েছিস, আর কেনই বা ওই বড় লোকের বাচ্চাগুলো তোকে খোঁজার জন্য ছিনে চোখের মতো লেগে রয়েছে সব। তুমি কাজ বুঝিয়ে দেবে না, আমি যাবো। তুই কি আমাকে ক্ষমা করবি না বল? তুই কত বড় বংশের জামাই, তোকে দিয়ে আমি হিসেব লিখিয়েছি, এটা যদি কেউ শোনে আমার কি অবস্থা হয়? তোমায় কাজ দিতে হবে না, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস বল? কোথায়? এই যে ঘোড়াদা, বাবলিদা নিচে ডাকছে, আর্জেন্ট। চল যাচ্ছি। এই গোড়া, রাজকন্যা মালা নিয়ে বসে আছে। ফুল শুকিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি ফিরে যা বাপ। যেদিন এই সোনার তরিতে ও ফিরে এসেছে, আমি সেই দিন থেকেই জানি যে ও শুধুমাত্র আমাদের সর্বনাশ করার জন্য ফিরেছে। দাদা তুমি একটু শান্ত হয়ে কথা বলো। ছাড় তো, ছাড়। শান্ত হয়ে কি কথা বলবো আর? হ্যাঁ, শান্ত হয়ে কথা বলবো? আশ্চর্য, এসে পর্যন্ত পুপেটাকে আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছে। আর নিজে মুসাফির ছদ্মনাম নিয়ে এই সোনার তরি থেকে নিজেকে আলাদা করে একেবারে সোনার তরির সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। আশ্চর্য। ওই যে বাবাকে ও বলেছিল না যে গোড়া ছেলেটাকে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনলো, এইভাবে ফিরিয়ে আনলো। চরম শত্রুও যা করে না। ছি ছি ছি, সোনার তরির মান সম্মান একেবারে জলাঞ্জলি দিয়ে। এই
চুপ করে থাকলে চলবে না, আমাদের জবাব চাই। জবাব দে। আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে চাই না। আমরাও তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, ভাই বলে ওকে পরিচয় দিতে আমার লজ্জা করে। আরো কি সর্বনাশ করার জন্য এখানে এসে বসে আছে কে জানে। দাদা তুমি মাথা গরম করছো কেন? মাথা গরম করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে মাথা গরম করে? তুমি বসো, তুমি বসো, আমি দেখছি, প্লিজ। দেখ বিশ্রী, দাদা যে কথাগুলো বলে ফেলেছে সেগুলো বুঝতেই তো পারছিস। মাথা গরমের বসে বলে ফেলেছে, এগুলো তুই ধরিস না। কিন্তু দেখ, আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে তুই আসার পর থেকে সোনার তরীতে যা যা ঘটেছে বা ঘটছে, তার মধ্যে তো একটা কোনো কার্যকারণ সম্পর্ক থাকলেও থাকতে পারে। তোর কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ, ভুল হচ্ছে তো। আমার এখানে ফিরে আসাটাই ভুল হয়েছে। ভুল মানে? হ্যাঁ, খুব ভালো করে জানি একেবারে প্ল্যান করে তুই এখানে ফিরেছিস। হ্যাঁ, আমরা কিছু বুঝি না জানি। আমি নিজের ইচ্ছে এখানে আসিনি বর্দা, বাবা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, ভুলটা নিতান্তই আমার। আমি ভেবেছিলাম এতগুলো বছর এই পরিবার থেকে দূরে থেকে তোমার একটু সুমতি হয়েছে বুঝি। একটি মেয়ের দায়িত্ব নিয়ে তাকে তুমি বড় করেছো, তোমার দায়িত্ববোধ জেগেছে এই আশা আমি করেছিলাম। এবার তুমি সোনার তরীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। পুপে দিদির মনে তার বাবার প্রতি যাতে কোনো ক্ষোভ না থাকে, সেই জন্য চেয়েছিলাম বিয়ের আগে তার বাবাকে সে চিনুক। সেই অভিপ্রায়ে আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছিলাম। আমি বিলক্ষণ ভুল করেছি। তুমি এক বর্ণ পাল্টাওনি। দায়িত্ববোধ সম্বন্ধে কোনো বিবেচনা নেই তোমার। তুমি সোনার তরীর মান সম্মান সব ধূলিসাৎ করেছ। খবরের কাগজে ওই লেখাটা ছাপিয়ে তুমি কি বিশেষ লাভবান হলে এটা বলো তোমায়? খবরের কাগজে ওই লেখা আমি ছাপাইনি বাবা, আমি এটা আগেও বলেছি। মিথ্যে বলেছ, ছলনা করেছ। তুমি নিজে আমাকে বলেছিলে তুমি গোড়াকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, আমি গোরাকে গানের জগতে ফিরিয়ে আনতে চাই। আমি শুধু বলেছিলাম ওর গান তোমরা বন্ধ করো না, এর বেশি আমি আর কিচ্ছু চাইনি। মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। গোরাকে ফিরিয়ে আনার মানে আমরা বুঝি না, না? হ্যাঁ, পুপের সব আবদার মেনে নিয়ে যে ছেলে সোনার তরীর ঐতিহ্যকে একদম ভাসিয়ে দিতে চেয়েছিল, তাকে জামাই আদর করে ঘরে নিয়ে আসা। পুপে আর গোরার সম্বন্ধটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। সে ব্যাপারে আমি কোনোদিন কোনো কথা বলিনি, আজও বলবো না। কিন্তু আমার মেয়ের সাথে বা গোরার সাথে যদি কোনো অন্যায় হয় সেটা কিন্তু আমি মেনে নেব না, সেটা আমি এখনো বলছি। তুই আমাদের ভয় দেখাচ্ছিস, এটা কি ধরে নেব আমরা? আমি কিছুই বলছি না, আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার তোমাদের যা ধরার তোমরা ধরে নাও। বড় কষ্ট দিয়েছো তুমি আমাকে বিশ্রী। আমি সত্যি আশা করেছিলাম যে তুমি এলে তোমার প্রাপ্য সম্মান আমি তোমায় ফিরিয়ে দেব। সোনার তরীর মুখ উজ্জ্বল করে তুমি ফিরে আসবে, পরিবারের সব ভার তোমার হাতে তুলে দেবো আমি। কিন্তু তোমার আচরণে আহত হয়ে এই সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। পুপে দিদির ভালো মন্দ বিচারের ভার তোমার হাতে সঁপে দিয়ে আমি আর নিশ্চিন্ত থাকতে পারছি না। সেই বিচারের ভার আমার হাতেই থাক। তোমাকে সে দায়িত্ব থেকে আমি মুক্ত করলাম। আমি যতদিন বেঁচে আছি পুপে দিদির ভালো মন্দের দায়িত্ব আমিই নেব। আমি ওর বাবা। দুর্ভাগ্যবশত পিতৃসুলভ কোনো দায়িত্বই তোমার জন্মায়নি। তোমরা এবার এসো, আমার বড় শ্রান্ত লাগছে, একটু বিশ্রামের প্রয়োজন। গানের